বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 2,87,754 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 1,41,129 জন এবং ইতিমধ্যে মৃত্যু হলো 8,116 জনের। অপরদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 74,81,299 জনে এবং ইতিমধ্যে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে 4,19,481 জনের। অন্যদিকে ফের দেশকে নেতৃত্ব দেবে কলকাতা, চেম্বার অফ কমার্সের সবাই বললেন প্রধানমন্ত্রী। অপরদিকে কাশ্মীর উপত্যকার সীমান্তে পাকিস্তানের জোরদার গুলিবর্ষণ শুরু, শহীদ হলেন এক ভারতীয় সেনা জওয়ান। অন্যদিকে করোনা আতঙ্কের মাঝেই ডেঙ্গুর তাবা কলকাতায়, আক্রান্ত হলেন 2 জন। অপরদিকে ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশ্নকারী সংস্থার ভিসা বাতিল করল সরকার। অন্যদিকে আমরা অত্যন্ত উদ্বিগ্ন, ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে তুপ মার্কিন কূটনীতিকের, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অপরদিকে পরিযায়ী শ্রমিকদের মধ্যে জনপ্রিয়তা কমছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এমনটাই বলছে রিপোর্ট। অন্যদিকে জুলাইয়ে স্কুল না খুললেও পরীক্ষা হবে, জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে কেরল নয় এবার হরিয়ানা, লকডাউনে খিদের জ্বালায় প্রাণ গেল 80টি গরুর, মুখে কুলুপ সবার। অপরদিকে সীমান্ত দিয়ে তেলেঙ্গানায় পঙ্গপাল হামলার আশঙ্কা, জারি করা হলো হাই অ্যালার্ট। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন 3,187 জন এবং মৃত্যু হলো 37 জনের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বন্ধুরা, বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 2,87,754 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 1,41,125 জন এবং ইতিমধ্যে মৃত্যু হলো 8,115 জনের। সুতরাং এখনও 1,38,499 জনের শরীরে এই মারণ ভাইরাস সক্রিয় রয়েছে। অপরদিকে ফের দেশকে নেতৃত্ব দেবে কলকাতা, চেম্বার অফ কমার্সের সভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আত্মনির্ভর প্রকল্পই ভবিষ্যতে ভারতকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের 95তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে ফের একবার আত্মনির্ভর ভারত প্রকল্প প্রসঙ্গ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি প্রশংসায় ভরিয়ে দেন কলকাতা তথা বাংলাকে। উদ্যোগপতিদের এগিয়ে আসার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা বরাবর শুনে এসেছি বাংলা যা আজ ভাবে গোটা ভারত আগামীকাল সে কথা ভাবে, তাই বাংলাকে এগিয়ে আসতে হবে। আমি মনে করি কলকাতা তথা পশ্চিমবঙ্গ আবারও দেশকে নেতৃত্ব দিতে পারবে। ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বের সঙ্গে দেশও করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। রয়েছে পঙ্গপাল সমস্যা, কিছু এলাকায় ভূমিকম্প হচ্ছে, অসমে তৈলকূপে আগুন লেগেছে, তবুও সব বিপর্যয়ের সঙ্গে একজোট হয়ে লড়ছি আমরা। কিন্তু ঐক্য ও সাহসের শক্তির সঙ্গে একজোট হয়ে লড়ছে গোটা দেশ। প্রধানমন্ত্রীর কথায়, করোনা সংকট আমাদের শিক্ষা দিয়েছে, আত্মনির্ভর হওয়ার প্রতিজ্ঞা করিয়েছে। তিনি বলেন, পরিবার থেকেই আত্মনির্ভর হওয়া শুরু হয়। আত্মনির্ভর ভারত প্রকল্প নিয়ে সরব হয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিরক্ষা, কয়লা, সৌরক্ষেত্র, বিমান পরিবহনে যদি আমরা আত্মনির্ভর হতে পারলে সুবিধা হতো। আত্মনির্ভর ভারতের অর্থ বিদেশ থেকে সবচেয়ে কম জিনিস দেশ আমদানি করুক, নিজের পায়ে দাঁড়াতে হবে ভারতকে। ভবিষ্যতে আমাদের আত্মনির্ভর হতে হবে। আত্মনির্ভর ভারত প্রকল্পের জন্য অত্যাবশ্যকীয় পণ্য আইনের সংশোধনীর কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, স্থানীয় পণ্যের জন্য ক্লাস্টার গঠন হবে, পশ্চিমবঙ্গেও জুট ক্লাস্টার তৈরি হবে বলে জানান প্রধানমন্ত্রী। কলকাতার উৎপাদন ইতিহাস মনে করিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, উৎপাদনের ইতিহাসে শ্রেষ্ঠ ছিল কলকাতা। আমি মনে করি কলকাতা ফের দেশকে নেতৃত্ব দিতে পারবে। সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ হলে বাংলার লাভ সবচেয়ে বেশি হবে বলে জানান প্রধানমন্ত্রী। তার কথায় পশ্চিমবঙ্গের লাভ বেশি, কারণ ওখানকার পাট শিল্পের ব্যাপক লাভ হবে। বাবুন, পশ্চিমবঙ্গের তৈরি পাটের ব্যাগ সারা দেশের মানুষের হাতে থাকলে রাজ্যবাসী কতটা গর্ব করবেন। পাটের প্যাকেজিং ম্যাটেরিয়াল সম্পর্কেও খোঁজ নেন প্রধানমন্ত্রী। দেশে বিপুল জনসম্পদ রয়েছে জানিয়ে হলদিয়া বারাণসী জলপথ প্রসঙ্গের কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বলেন, উত্তর পূর্ব ভারতেও জলপথ বাড়ানোর চেষ্টা চলছে।
তার কথায় এতে পরিবহন খরচ কমবে, রাস্তায় যানবাহন জটও কমবে। অপরদিকে কাশ্মীর উপত্যকার সীমান্তে পাকিস্তানের জোরদার গুলিবর্ষণ শুরু, শহীদ হলেন ভারতীয় এক সেনা জওয়ান। এক সপ্তাহে কাশ্মীরে পরপর 3টি এনকাউন্টার হয়েছে, আর এ পর্যন্ত গোটা উপত্যকায় 100 জন জঙ্গি অন্তত নিকেশ হয়েছে। এদিকে কাশ্মীর সীমান্তে করোনার আবহে পাকিস্তান ক্রমাগত গুলিবর্ষণ করে চলেছে। এদিন রাজৌরিতে সকাল থেকেই সীমান্ত লক্ষ্য করে ক্রমাগত গুলিবর্ষণ করছে পাকিস্তান। তারকুণ্ড সেক্টরে সকাল থেকেই গুলিবর্ষণ হয়ে যাচ্ছে, যার পাল্টা জবাব ভারতও দিয়েছে। তবে এই গোলাবর্ষণের জেরে ভারতের সেনার এক জওয়ান এদিন শহীদ হয়েছেন। তবে এক সপ্তাহে 14 জন জঙ্গির নিকেশের ঘটনা ঘটেছে কাশ্মীরে। এক সপ্তাহে 3বার অ্যান্টি টেররিস্ট অপারেশন হয়েছে ভূস্বর্গে। তবে তার মধ্যেও জঙ্গি শিবিরে যোগদানের হিড়িক বাড়ছে। এখনও পর্যন্ত এই বছরে কাশ্মীরে 100 জন জঙ্গির নিধনের খবর এসেছে। এদিন সেনার তরফে বড়সড় হামলা চালানো হয়েছে কাশ্মীরের বিভিন্ন জায়গায়। সেনার তরফে জানানো হয়েছে যে 5 জনকে নিকেশ করা হয়েছে তারা কোথাও অপহরণ, কোথাও পুলিশকে হত্যা ও কোথাও সাধারণ মানুষকে খুনের দায়ে দুষ্টু ছিল। এদিনের গুলিবর্ষণে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। এক 35 বছর বয়সী এক সাধারণ নাগরিকের দেহে পাক গুলি এসে লাগে, যার জেরে এক নাগরিকের মৃত্যু হয়েছে। এদিকে এখনও পর্যন্ত 2 সীমান্তে গোলাগুলি চলছে। অন্যদিকে করোনা আতঙ্কের মাঝেই ডেঙ্গুর থাবা কলকাতায় আক্রান্ত হলেন 2 জন। আশঙ্কা সত্যি করে করোনা আবহেই পশ্চিমবঙ্গে থাবা বসালো ডেঙ্গু। আক্রান্ত কলকাতার বাসিন্দা এক প্রৌঢ় ও এক শিশু, দুজনেরই চিকিৎসা শুরু হয়েছে বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ওই প্রৌঢ় ও শিশু। করোনা আবহে ঝুঁকি না নিয়েই ডাক্তারের পরামর্শ নেন তাদের পরিবারের সদস্যরা। এরপরই রক্ত পরীক্ষার রিপোর্টে জানা যায় তারা ডেঙ্গুতে আক্রান্ত। সূত্রের খবর, মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই প্রৌঢ়কে। পার্ক সার্কাসের শিশু হাসপাতালে চিকিৎসা চলছে খুদের। বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রমণের আতঙ্কে যখন কাটা প্রত্যেকে, সেই সময় ডেঙ্গুর চুবল রাজ্যবাসীর ভয় যেন বাড়িয়েছে শতগুণ। প্রসঙ্গত, করোনার দাপট জারি থাকলেও ডেঙ্গুর মরশুমে শহরের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছিলেন পুরস্বাস্থ্যকর্মীরা। করোনার উপসর্গ রয়েছে কিনা তা জানার পাশাপাশি ডেঙ্গুর কোনো উপসর্গ রয়েছে কিনা সেই খবরও নিচ্ছিলেন। খোঁজ নেওয়া হচ্ছিল অপরিষ্কার নিকাশি নালা ও পরিত্যক্ত জায়গার জমা জলের। অপরিচ্ছন্ন স্থানের হদিশ মিললেই পরিষ্কারের কাজ শুরু করেছে পুরসভা। এই পরিস্থিতিতে আমফান দাপট দেখানোয় ডেঙ্গুর আশঙ্কা বেড়েছিল কয়েক গুণ, কারণ চারিপাশে জমা জল। সেই আতঙ্কই কার্যত সত্যি হলো। অপরদিকে ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশ্নকারী সংস্থার ভিসা বাতিল করল ভারত সরকার। মার্কিন কংগ্রেসের বেসরকারি উপদেষ্টা সংস্থার ভিসা বাতিল করল ভারত সরকার। এই সংস্থা ভারতের ধর্মীয় স্বাধীনতা নেই বলে মন্তব্য করার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে 1 জুনে লেখা এক চিঠিতে এই কথা জানিয়েছেন। আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত মার্কিন কমিশন ইউএসসিআইআরএফ এর এই বিষয়টি 2019 সালের ডিসেম্বরে সংসদে পেশ করেছিলেন। এপ্রিল মাসে ইউএসসিআইআরএফ মার্কিন প্রশাসনের কাছে সুপারিশ করে ভারতকে উদ্বেগজনক দেশ বলে চিহ্নিত করা হোক। 2002 সালে গুজরাট দাঙ্গার পর 2004 সালে এই সংস্থা এরকম সুপারিশ করেছিল। ইউএসসিআইআরএফ এর বার্ষিক রিপোর্টে 2বার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একবার তিনি অভিবাসীদের উইপোকা বলে অভিহিত করার জন্য। অন্যদিকে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে তুপ মার্কিন কূটনীতিকের। সব ধর্মের প্রতি সহিষ্ণুতাই ভারতের ঐতিহ্য, কিন্তু এখন ধর্মের নামে ভারতে যা ঘটছে তাতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এমনই মত প্রকাশ করেছেন আমেরিকায় ট্রাম্প প্রশাসনের এক শীর্ষস্থানীয় কূটনীতিক। গত বুধবার 2019 ইন্টারন্যাশনাল রিলিজিয়াস রিপোর্ট নামে এক প্রতিবেদন পেশ করেন আমেরিকার বিদেশ সচিব মাইক পম্পে। তারপরে কূটনীতিক স্যামুয়েল ব্রাউনব্যাক ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মার্কিন কংগ্রেসে পেশ করা ওই রিপোর্টে বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা হরণের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি নথিভুক্ত করা হয়েছে। এর আগেও আমেরিকা থেকে ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারত সরকার প্রতিবারই বলেছে ওই রিপোর্ট ভিত্তিহীন। অপরদিকে পরিযায়ী শ্রমিকদের মধ্যে জনপ্রিয়তা কমছে নরেন্দ্র মোদীর। রিপোর্ট এমনটাই বলছে। তার ভোট ব্যাংক মজবুত করেছিলেন এই পরিযায়ী শ্রমিকরাই। তার হয়ে প্রচার করেছিলেন নিজেদের গ্রামে। অকুণ্ঠ সমর্থন জানিয়ে তাকে দুবার ক্ষমতায় ফিরিয়ে এনেছিলেন এই শ্রমিকরাই। অথচ আজ এই পরিযায়ী শ্রমিকরাই মুখ ফিরিয়েছেন প্রধানমন্ত্রীর থেকে। করোনার জেরে লকডাউনই বিমুখ করেছে তাদের। খুব উগরে দিচ্ছেন মোদির বিরুদ্ধে, এমনটাই বলছে রিপোর্টে।
সামনেই বিহার বিধানসভা নির্বাচন, পরিযায়ী শ্রমিকদের এই ক্ষোভ এবার প্রতিফলিত হবে ভোট বাক্সে, মত বিশেষজ্ঞদের। তবে অনেকে আবার বলছেন এত তাড়াতাড়ি এ ধরনের অনুমানের সময় আসেনি। তবে শ্রমিকরা যে সত্যিই চটেছেন আজ পেয়েছে মোদী সরকারও। তাই অনলাইনে বিহারের ভোট প্রচার শুরু করে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে জুলাইয়ে স্কুল না খুললেও পরীক্ষা হবে, জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। করোনার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ পশ্চিমবঙ্গের স্কুলগুলি, ঠিক ছিল 30 জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের স্কুলগুলি। তবে জুলাই মাসেও খুলছে না স্কুল, নবান্নে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নির্ধারিত সূচি মেনে পরীক্ষা হবে, পাশাপাশি করোনা পরিস্থিতির মধ্যে বেসরকারি স্কুলগুলি যাতে ফি না বাড়ায় সেই আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন 30 জুন পর্যন্ত স্কুল ছুটি, জুলাইয়ে স্কুল খুলবে না, তবে পরীক্ষা হবে। বেসরকারি স্কুলের কাছে আবেদন, আপনারা ফি বাড়াবেন না, মানুষের হাতে এখন টাকা নেই। প্রসঙ্গত করোনার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রাজ্যের স্কুলগুলি, মাঝে আমফানের তাণ্ডবের জেরে স্কুল খোলার নির্দিষ্ট দিন আরও পিছিয়ে যায়। ঠিক ছিল রাজ্যের স্কুলগুলি 30 জুন পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা ঘোষণা করেছিলেন। করোনা সংক্রমণ, ঘূর্ণিঝড় আমফানের পর পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরে আসা বাড়ায় ছুটি বাড়ানো হলো বলে তিনি জানিয়েছিলেন। উল্লেখ্য, আগে করোনা সতর্কতায় 10 জুন পর্যন্ত স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছিল। অপরদিকে পশ্চিমবঙ্গ সরকার আগেই ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিকের স্থগিত হওয়া পরীক্ষা হবে 29 জুন এবং 2 ও 6 জুলাই। ঘোষিত ওই 3 দিনেই পরীক্ষা হবে। তবে দক্ষিণবঙ্গের 8টি জেলায় 1058টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে 462টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কেন্দ্রগুলি বাতিল করে অন্য স্কুলে পরীক্ষা নেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী স্কুল না খুললেও পূর্ব নির্ধারিত দিনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। অপরদিকে কেরল নয়, এবার হরিয়ানা। লকডাউনে খিদের জেলায় প্রাণ গেল 80টি গরুর, মুখে কুলুপ সবার। একটি দুটি নয়, এখানে ওখানে ছড়িয়ে আছে 80টি গরুর মৃতদেহ, আর সেই মৃতদেহ চিড়ে খাচ্ছে কুকুর। কেরলে হাতি মৃত্যু নিয়ে দেশজোড়া বিক্ষোভের আবহে এই মর্মান্তিক ছবিও দেখতে হলো দেশবাসীকে। তবে এবার ঘটনাস্থল কেরল নয়, এই ঘটনা ঘটছে খুদ হরিয়ানায়, যেখানে আইন করে গোরক্ষার কথা ঘোষণা করেছিল সরকার। সবই বলছে রক্ষা তো দূরের কথা, গবাদি পশুগুলিকে মরতে হয়েছে খিদের জ্বালায়। লকডাউনের মধ্যে হরিয়ানার সামালকা চুলকানা অঞ্চলের শ্রীকৃষ্ণ গোশালায় ঘটছে এই ঘটনা। গোশালায় খাবার যোগানের ঘাটতি হওয়ায় অনাহারে মারা গিয়েছে ওই 80টি গরু। গোশালার মালিকপক্ষের দাবি তাদের বহু গরু রয়েছে, লকডাউনের মধ্যে সব গরুর যত্ন নিতে পারেননি তারা। এই অবস্থায় সরকারের সাহায্য চেয়েছিলেন তারা, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। এখানেই শেষ নয়, কর্তৃপক্ষের অভিযোগ মৃত গরুগুলির সৎকারের জন্য কোনো জায়গা পাচ্ছেন না তারা। গোশালার ভিতরেই পচছে গরুগুলির মৃতদেহ। ভারতে গত কয়েক বছরে বুটের ইস্যু নিয়ে দাঁড়িয়েছে গোরক্ষা, কিন্তু লকডাউনে সেই গরুর মৃত্যুতে প্রশাসন থেকে পশুপ্রেমী সকলের মুখেই কুলুপ। প্রায় 3.5 একর জমির উপর তৈরি শ্রীকৃষ্ণ গোশালা, 1100 গরু থাকতে পারে এই গোশালায়, কিন্তু রয়েছে 1850টি গরু। সংস্থার তরফে ম্যানেজার কুলদীপ বলেন, খিদের জ্বালায় মরেছে গরুগুলি, আরও বহু গরু মরণাপন্ন, শরীর এত দুর্বল যে খাবার দিলেও খেতে চাইছে না। অপরদিকে সীমান্ত দিয়ে তেলেঙ্গানায় পঙ্গপাল হামলার আশঙ্কা, জারি করা হলো হাই অ্যালার্ট। হাই অ্যালার্টে থাকতে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কারণ পঙ্গপাল হামলা চালাতে পারে বলেই জানা গিয়েছে। তাই এই হামলা থেকে রাজ্যকে বাঁচাতে ইতিমধ্যেই আলোচনায় বসছে তেলেঙ্গানা সরকার। 1 মাস আগে থেকেই দেশের বিভিন্ন রাজ্য যেমন রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে তাঁবা বসিয়েছে পঙ্গপাল। সম্প্রতি তেলেঙ্গানার কাছে এসেছে পঙ্গপাল। মনে করা হচ্ছে রামটেকের আজমি গ্রাম, যা সীমান্ত থেকে 200 কিলোমিটার দূরে, সেখানেই রয়েছে। তারা দক্ষিণের দিকে গেলে ভীষণ দ্রুত তেলেঙ্গানায় প্রবেশ করতে পারবে পঙ্গপালের দল, এমনটাই দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে জুন মাসের 20 তারিখ থেকে জুলাই মাসের 5 তারিখের মধ্যে পঙ্গপাল হামলার সম্ভাবনা রয়েছে, যখন তেলেঙ্গানায় খারিফ শস্য চাষের সময়। ডিস্ট্রিক্ট কালেক্টরদের মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ের পরিস্থিতিতে নজর রাখতে বলা হয়েছে। এছাড়াও একটি বিশেষ দল গঠনের কথা বলা হয়েছে। মনিটর করা হচ্ছে পঙ্গপালের যাতায়াত। 2.3 কেজি শস্য একটি পঙ্গপাল প্রতিদিন শেষ করতে পারে, ফলে এর পরিণতি কী হতে পারে তা রীতিমতো চিন্তায় ফেলেছে। 40 মিলিয়ন পঙ্গপাল 35,000 মানুষের খাবার শেষ করতে পারে। তবে বিশেষজ্ঞরা গবেষণায় দেখছেন আফ্রিকা ছাড়াও বালুচিস্তান, ইরান এবং পাকিস্তান থেকেও ভারতে প্রবেশ করছে পঙ্গপালের দল।
এপ্রিল মাসে পাকিস্তান থেকে রাজস্থানে প্রবেশ করছে পঙ্গপালের দল, তারপরে সেখান থেকে দেশের পশ্চিমের একাধিক জায়গায় তা ছড়িয়ে গিয়েছে। বর্তমানে তা রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে সক্রিয়ভাবে উপস্থিত বলেই জানা গিয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে। একটি পরিণত পঙ্গপালের জাক একদিনে হাওয়ার সঙ্গে 150 কিলোমিটার অবধি উড়তে পারে। সতেজ খাবার থেকে নিজের ওজনের খাবার প্রতিদিন খেতে পারে একটি পরিণত পতঙ্গ। 1 বর্গ কিলোমিটারে এক জাক পতঙ্গ 35,000 মানুষের একদিনের খাবার খেয়ে নিতে পারে। তবে পঙ্গপালের চারিত্রিক বৈশিষ্ট্য এমন যে তারা একা এবং দলগতভাবে আলাদা রকম। তারা যেমন জাকে জাকে হামলা চালাতে পারে, তেমনি একা একাও ততটাই সক্ষম। ইতিমধ্যেই রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও গুজরাটের কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট করেছে পঙ্গপালের জাক। এবার মহারাষ্ট্রে ঢুকে পড়েছে পঙ্গপালের দল। অপরদিকে বাংলাদেশে শেষ 24 ঘন্টায় প্রায় 3200 জন কোভিড-19 রোগী শনাক্ত, 37 জনের মৃত্যু। করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। বাংলাদেশে গত 24 ঘন্টায় 3187 জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। কোভিড-19 আক্রান্ত হয়ে 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1049 জনে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 78,052 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, 15,772টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত করা হয়। এই নিয়ে সুস্থ হয়েছেন 848 জন। এ নিয়ে বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন 16,787 জন। অধ্যাপক নাসিমা সুলতানা জানান, যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 33 জন এবং নারী 7 জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা 20 জন, চট্টগ্রাম বিভাগের 7 জন, রাজশাহী বিভাগের 4 জন, সিলেট বিভাগে 3 জন, বরিশাল বিভাগে 2 জন ও রংপুর বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে মারা গেছেন 28 জন এবং বাসায় মারা গেছেন 9 জন।